প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি ইস্পানী মির্জাপুর ভোটের মাঠে। সারাদিন মাঠ ছেড়ে আমরা এখন স্টুডিওতে আছি এবং স্টুডিও থেকে আমরা ফলাফল যতটুকু সম্ভব এবং এর বিশ্লেষণ করবার চেষ্টা করব। পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন আমাদের আজকের আয়োজনে আমরা অতিথির সাথে যুক্ত থাকছি এবং আমরা নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট নিয়ে আমাদের এই আলোচনা। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং গণভোট নিয়ে জনগণের মধ্যে যে এক ধরনের উচ্ছ্বাস ছিল, যে আনন্দ ছিল, সেই আনন্দের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভোটের ফলাফল এখন গুনতে যাচ্ছি। এবং এটা আমরা বলে থাকি যে এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন, জুলাই শহীদদের রক্তের যে প্রতিশোধ, সে প্রতিশোধ নিবার নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন এবং এই নির্বাচন হচ্ছে গিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন, গুম খুন হত্যার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়াবার নির্বাচন। আমরা সেই নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমরা স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত একজন উপযুক্ত বিশ্লেষক, মেধাবী সাংবাদিক। আমাদের সাথে রয়েছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। মিস্টার সালাউদ্দিন, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও স্বাগত। জি, আপনাকে এই কারণে অভিনন্দন জানাতে চাই যে আপনি নানা সময় আমাদেরকে নানা বিশ্লেষণ দিয়ে সহযোগিতা করেছেন, জানিয়েছেন ভোটের মাঠে কি হতে যাচ্ছে, কি হতে পারে, এবং আপনি বারবার বলতেন গুজবে কান না দিতে। আমরা সেরকম গুজবে কোনো কান দেইনি এবং আমরা অপেক্ষায় আছি যে বিজয়ের হাসি কে হাসে এবং তার মোটামুটি স্পষ্টতা আমরা মোটামুটি বুঝেই ফেলেছি। তারপরও মিস্টার সালাউদ্দিন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন, রাজনীতির বিশ্লেষণ করেন এবং কাছ থেকে রাজনৈতিক দলগুলোকে আপনি দেখেছেন। বিশেষ করে আপনি যখন জুনিয়র সাংবাদিক হিসেবে ছিলেন, মাঠের রিপোর্টার ছিলেন, তখন আপনি আদালত পাড়ায় আপনার পদাচরণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক রিপোর্ট কিন্তু বস্তুনিষ্ঠ রিপোর্ট হিসাবে আমরা দেখেছি। বর্তমানে এসে আমি দেখতে পাচ্ছি যখন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে আপনি যোগদান করেছেন, কাজ করছেন, সেখানে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা বিশ্লেষণ থাকে। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটকে বলছি জাতির যে হারানো ভোটের অধিকার, সেটি ফিরিয়ে আনবার সেই অধিকার, সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আজকে। তা আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আমরা গতকালকে যখন রাতে আমরা অনুষ্ঠান করি, তখন কিন্তু নানাজন নানাভাবে বলতো ভোট হচ্ছে কিনা, ভোট হবে কিনা, ভোট হলো ইউনিট সরকার ক্ষমতা দেয় কিনা, নানা রকম বিশ্লেষণ ছিল। আমরা সারাদিন দেখেছি যে সবচেয়ে ভালো নির্বাচন বাংলাদেশে যেগুলি হয়েছে সেগুলোতেও কিন্তু নানা রকমভাবে আমরা দেখেছি মারামারি, রক্তারক্তি, খুনাখুনি এবং নানা ক্যাজুয়ালিটি দেখেছি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি সেই অর্থে সে ধরনের কোনো প্রতিহিংসা, সে ধরনের কোনো রকম ক্যাজুয়ালিটি আমরা দেখিনি। আপনি নির্বাচনের মাঠ ঘুরে এসে মধ্যরাতে সর্বশেষ এই পর্যায়ে এসে আপনি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি আগে ফলাফল দিয়ে শুরু করি। হ্যাঁ, এই নির্বাচনে একটা ভূমিধস বিজয় লাভ করছে জাতীয়তাবাদী দল বিএনপি। আপনি দেখেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হাইপ তোলা হয়েছিল যে জামাত সরকার গঠন করতে চাচ্ছে, এরকম একটা আশঙ্কা মধ্য দিয়ে এই নির্বাচনটা হয়েছে। সবাই একটা আশঙ্কা, সত্যি কি জামাত বিএনপির থেকে বেশি সিট পেয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। এবং এই পরিস্থিতিটা একেবারে যে খারাপ হয় নাই তা না। ভোটের যে ফলাফল, ভোট প্রদানের যে কাছাকাছি অবস্থান, সেটা কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। আসনের দিক দিয়ে জামাত বিএনপি থেকে তুলনায় অনেক খারাপ করেছে, অনেক। এবং এখন পর্যন্ত যে সরকারি এবং বেসরকারি ফলাফল আছে সেটা মিলিয়ে আমি আপনাকে শুরুতে যেটা বললাম যে ভূমিধস বিজয়ের পথে, মানে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে বিএনপি জোট, এককভাবে বিএনপি জোট প্রায় 212টা, প্রায় না 212টা আসনে এগিয়ে আছে, মানে জিতে গেছে। আরো হয়তো কয়েকটা আসন বাকি আছে, ফলে সংখ্যাটা বাড়তেও পারে। একই সঙ্গে আপনাকে আমি বলে দিই, আপনার জানা থাকা দরকার যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী যে 6 জন, এরা কিন্তু বিএনপির মূলত বিদ্রোহী। এখন পর্যন্ত 6 জন বিদ্রোহী বিএনপি বিজয় লাভ করেছে। ফলে এই সংখ্যাটা
বিজয়ী দলের সঙ্গে কিন্তু সংযুক্ত হয়ে যাবে এই সংখ্যাটা। মানে বিএনপির মোট সংখ্যার সঙ্গে বিএনপির বিদ্রোহী সংখ্যাটা যুক্ত হয়ে যাবে। আরেকটা এই নির্বাচনের একটা বৈশিষ্ট্য হলো, নির্বাচনে যেসব দল অংশ নিয়েছে মোটামুটি সব দলই এই সংসদে আসন পেয়েছে। এমনকি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাত পাকা, তার দলও একটি আসন পেয়েছে, সেটা বরগুনায়। এবং আপনি জানেন যে আমাদের গণ অধিকার পরিষদের বিপি নূর নামে যে খ্যাত নূরও বিজয়ী লাভ করেছেন। গণ অধিকার পরিষদও একটা আসন পেল। এবং এই নির্বাচনে এনসিপিও অনেক ভালো ফলাফল করছে, অনেক। তারা এখন পর্যন্ত 6টা আসনে বিজয় লাভ করছে এনসিপি, এবং আরো কয়েকটা আসনে তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিল। এর বাইরে এই প্রথম নিজের পথিক নিয়ে মাথাল মার্কা জুনায়েদ সাকি তিনিও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। ফলে এই সংসদ একটা প্রাণবন্ত সংসদ হবে, এটা আমার বিশ্বাস। কারণ মোটামুটি মোটা দাগে সমস্ত প্রার্থীগুলাই, মানে সমস্ত দল এই পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। সবচেয়ে খারাপ যে নির্বাচনটা হয়েছে এখন পর্যন্ত, জাতীয় পার্টি ঘোষিত ফলে এখন পর্যন্ত কোনো আসন পায় নাই। জাতীয় পার্টির দুর্গ বলে যে খ্যাত, সেই আসনে এরশাদের ভাই এবং জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান জিএম কাদের বিপুল ভোটে পরাজিত হয়েছে। এবং একটা বড় উল্লেখযোগ্য ঘটনা হইল, বৃহত্তর রংপুরে জাতীয় পার্টির দুর্গে জামাতের উত্থান ঘটেছে। অন্যদিকে বাংলাদেশের মধ্যভাগ এবং দক্ষিণ পূর্বাঞ্চল বাংলাদেশে, যেখানে আপনার সমুদ্র পাহাড়ের গঞ্জন, পীর আউলিয়ার মাজার যেসব জায়গায় আছে, সেই সব জায়গায় বিএনপি বিপুল ভোটে বিজয়ী লাভ করেছে। চট্টগ্রামে এখন পর্যন্ত ফলাফল হলো, চট্টগ্রাম মধ্যে চট্টগ্রামে সম্ভবত 16টা আসন। এখন পর্যন্ত খবর হলো জামাত একটা আসনে বিজয় লাভ করেছে, বাকিগুলো সব বিএনপি বিজয় লাভ করেছে। কক্সবাজার 4টি আসনে 4টিতে বিএনপি বিজয় লাভ করেছে। এবং আরো উল্লেখযোগ্য ঘটনা হলো, জামাতের একজন হেভিয়েট প্রার্থী আছে কক্সবাজারে, ওনার নাম হচ্ছে হামিদুর রহমান আজাদ। উনি একবার মেম্বার অফ পার্লামেন্টও ছিলেন, তিনি বিপুল ভোটে হেরেছেন। তার সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীর ব্যবধান অনেক বেশি। বৃহত্তর সিলেট বিভাগে বিএনপি ভূমিদশ বিজয় লাভ করেছে। সিলেটে, বৃহত্তর সিলেটে বিএনপি, বিশেষ করে বিএনপি তার দলগতভাবে বৃহত্তর সিলেটে একটি আসনে আসছে, সেটি হচ্ছে মৌলভীবাজারে। আরেকটা তার সমর্থিত আসনে হারছে, সেটা বিএনপি না, কিন্তু বিএনপির সমর্থিত আসন সিলেট 5 জকিগঞ্জ। এই আসনে 2 জন মৌলানার লড়াই হয়েছে। একজন হচ্ছেন খেলাফত মজলিসের আপনার ঘড়ি মার্কা, যিনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, আহমদ আব্দুল কাদের। তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন, হবিগঞ্জ 4 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সৈয়দ মোহাম্মদ ফয়সাল। কিন্তু খেলাফত মজলিসের একজন বিজয় লাভ করছেন সিলেট 5 আসনে। এটাও আমি আপনাকে আবার আরেকটা দলের কথা বললাম যেখানে যুক্ত হয়েছে, তার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে খেজুর গাছ মার্কা, যেটা আপনার ইসলামী একটি রাজনৈতিক সংগঠন, যেটাতে বিএনপি সমর্থিত ছিল। আরেকজন স্বতন্ত্র প্রার্থী
বিজয় লাভ করেছেন যিনি বিএনপির ছিলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে আরেকটা কথা বলি, এখন পর্যন্ত আমার কাছে যে হিসাব আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবধানে বিজয় লাভ করছেন আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। তিনি তার প্রতিদ্বন্দ্বী থেকে 1,16,000 ভোট বেশি পেয়েছেন। তার মোট ভোট হচ্ছে 1,71,000। এবং এখানে আরেকটা আশ্চর্যজনক ফলাফল হলো যে 105টা কেন্দ্রের 105টাতে বিজয় লাভ করেছে। আচ্ছা, এবং আরো দারুণ খবর হলো, এটা ওনার জন্য দারুণ, যে আপনার ঝিনাইদহটা ছিল বিএনপির একটা বেল্ট। ওখানে মোট 4টা আসন, 3টাতে বিএনপি পরাজিত হয়েছে জামাতের কাছে। একটা আসনে অ্যাটর্নি জেনারেল, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান, তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। এবং ফলাফলের দিক দিয়ে আমি যেটা আপনাকে বললাম যে দক্ষিণ পূর্বাঞ্চল, সেটা আমি দক্ষিণাঞ্চলে যদি যান, বরিশালের অঞ্চলের সবকটি আসন বিএনপি বিজয় লাভ করেছে। এখানে আরেকজন বিখ্যাত ছাত্রনেতা আছেন, কিংবদন্তি ছাত্রনেতা ছিলেন জহিরুদ্দিন স্বপন, তিনিও বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। আপনার এরপরে আসেন বাংলাদেশের মধ্যভাগ হচ্ছে এই ময়মনসিংহ বিভাগ, ঢাকা, এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যভাগ, খুলনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। এই বরিশাল বিভাগে, ময়মনসিংহ বিভাগে বিএনপি একচাটিয়া বিজয় লাভ করেছে। তবে বরিশাল, ময়মনসিংহ বিভাগে বিএনপির এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, 2 জন স্বতন্ত্র বিজয় লাভ করেছেন, তারা বিএনপিরই বিদ্রোহী। এর মধ্যে বিএনপির আরেকজন এবিএড প্রার্থী রহিন প্রিন্স, ওনার পুরো নামটা কি জানি ভুলে গেলাম, কি হোসেন প্রিন্স, উনি নির্বাচনে বিএনপির বিদ্রোহীর কাছে হেরেছেন। আর তার মধ্যে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতে আপনার জামাত খুব ভালো করেছে। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল তিনি এই নির্বাচনে পরাজিত হয়েছেন। মানে খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা ছিল। আরেকটা কথা আপনাকে এখানে বলে নেই, ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব ও তার প্রতিদ্বন্দ্বী চেয়ে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। ওনার আরেকটা কৃতিত্ব হলো, ওনার ঠাকুরগাঁয়ে 3টি আসন ছিল। আপনি খেয়াল করবেন, উত্তরবঙ্গে এই ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, এইসব অঞ্চল কিন্তু জামাত মানে একচাটিয়া বিজয় লাভ করলো। ঠাকুরগাঁর 3টা আসন বিএনপির মহাসচিবের জেলা, 3টা আসনই বিএনপি বিজয় লাভ করেছে। এটা একটা অন্যান্য সাধারণ ঘটনা। মুন্সিগঞ্জেও বিএনপির প্রায় সবগুলো বিজয় লাভ করেছে। একজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী, যিনি বিএনপির জেলা কমিটির সাবেক সভাপতি বা বর্তমান সভাপতি আব্দুল হাই সাহেবের ভাই মহিউদ্দিন, উনি ফুটবল মার্কা দিয়ে বিজয় লাভ করেছেন। আপনার নোয়াখালী অঞ্চলে সবগুলো আসন বিএনপি বিজয় লাভ করেছে। নিজ জেলা লক্ষ্মীপুরে সবগুলো আসন, 4টি আসন, 4টিতেই বিএনপি বিজয় লাভ করেছে। আপনার কাছের আরেকটি জেলা ইলিশ খ্যাত, হ্যাঁ, সেই ইলিশের, সোনালী ইলিশের জেলা চাঁদপুরে বিএনপির 4টির মধ্যে 3টি এখন পর্যন্ত বিজয় লাভ করেছেন এবং একটি সম্ভবত স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছে। টাঙ্গাইলের দিকে, টাঙ্গাইলের আমার কাছে সর্বশেষ খবর হলো, আমি একটা ছাড়া টাঙ্গাইলের আপনার কালিহাতি ছাড়া
আর সবগুলার ফলাফল আমি জানি যে সেখানে আপনার বিএনপির জোট, বিএনপি বিজয় লাভ করেছে। কিন্তু একটা অন্য ঘটনা আছে যে এক সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। জি, এই আসনে আওয়ামী লীগ সবসময় জিতে, একবার বিএনপির ব্রিগেডিয়ার হান্নান শাহ জিতেছিলেন। এই আসনে জামাত বিজয় লাভ করেছে। ব্রিগেডিয়ার হান্নান শাহ আসলে জামাত জয়লাভ করেছে। জামাত, এটা আমি কাপাসিয়া, এটা মূলত তাজউদ্দিন সাহেবের আসন, কারণ ব্রিগেডিয়ার হান্নান সাহেব তো অনেক পরে আসছেন। জি, তাজউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এই আসনটায় আওয়ামী লীগ সবসময় বিজয় লাভ করে। একবারই শুধু ব্রিগেডিয়ার হান্নান বিজয় লাভ করেছিলেন, কিন্তু এই জায়গায় জামাত বিজয় লাভ করেছে। এইটা একটা মানে এটা অন্যরকম একটা আমার কাছে মনে হয়, যেখানে আওয়ামী লীগ একচেটিয়া এরকম একটি আসনে জি, জামাত বিজয় লাভ জি। করেছে। আমি একটা জায়গায় সূত্র ধরে একটু আমরা বিভিন্ন প্রতিনিধির কাছে যাব, আপনার কাছে মোটামুটি ভাবে একটা বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম। আপনি যেটা বলছেন ঠাকুরগাঁর কথা বলছিলেন, এবং ঠাকুরগাঁয় 3টি আসনেই কিন্তু বিএনপি জয়লাভ করেছে, এবং ঠাকুরগাঁর যেটি হেভিয়েট প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার এলাকাও তিনি ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আমার মনে আছে প্রচারণায় দেখেছি ঠাকুরগাঁ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলবার চেষ্টা করেছেন যে তার এটি শেষ ভোট এবং ঠাকুরগাঁর মানুষ নিশ্চয়ই তাকে সম্মানিত করবেন, এবং সেই সম্মানের জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিশ্চয়ই সম্মানিত হয়েছেন। একই সাথে যদি বলি জনাব তারেক রহমান, আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, শহীদ রাষ্ট্রপতি এবং একমাত্র প্রার্থী বাংলাদেশে, একমাত্র প্রার্থী যিনি 2টি আসনে বিজয় লাভ করেছেন, জনাব তারেক রহমান। তা ওনার মা বেগম খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি। যতগুলো আসনে দাঁড়িয়েছিলেন সবসময় সবগুলো আসনে জিতে জয়ী লাভ করেছেন। এবং তারেক রহমান একমাত্র বাংলাদেশে উনি 2টি আসনে বিজয় লাভ করেছেন। এটা একটা ঐতিহাসিক বিজয় ওনার, জি, এবং ওনার নেতৃত্বে সম্ভবত আগামী 17 তারিখ নতুন সরকারের শপথ গ্রহণ হবে। আমরা আশা করব যে তারেক রহমান এই প্রধানমন্ত্রীর এই আসন গ্রহণ করবেন। আমরা বাংলাদেশ একটা অন্য প্রজন্মের হাতে যাচ্ছে। আমরা দীর্ঘকাল জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, শেখ মুজিব, হাসিনা, খালেদার পরে আপনি খেয়াল করবেন যে আরেকটা প্রজন্মের হাতে ক্ষমতা আসছে। এই উদীয়মান আধুনিক তরুণ নেতৃত্ব এর হাত ধরে বাংলাদেশ একটা আধুনিক গতিধারার দিকে যাবে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, বিএনপির এই বিজয়ের সঙ্গে পাহাড়ও যুক্ত হয়েছে। পাহাড়ের 3টি আসনে, 3টি রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রাম, এই আসনগুলোতে বিএনপি বিজয় লাভ করেছে। ফলে পাহাড় এবং সমতল, সমুদ্র এবং সমুদ্র সব জায়গায় বিএনপি একচাটিয়া বিজয় লাভ করেছে। জি, নিশ্চয়ই পাহাড় সমতলে বিএনপির যে ভূমিধস বিজয় সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি বলছিলেন যে 17 তারিখের মধ্যেই বা 17 তারিখেই নতুন সরকার তাদের হয়তো দায়িত্বভার গ্রহণ করতে যাবে, তার প্রত্যাশা জাতি রয়েছে। এবং আপনি প্রত্যাশা করেছেন যে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠিত হতে যাচ্ছে, এবং তার মা মতোই তিনি 2টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার মা 3বার এবং 5বার প্রত্যেকটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি আসনে জয়লাভ করেছেন। এবং তারেক রহমান কিন্তু তার ব্যতিক্রম নয়, তিনি 2টি আসনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেছেন। প্রিয় দর্শক, আমরা আলোচনায় রয়েছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন, তার কাছে আমরা নিশ্চয়ই যাব। আমরা স্টুডিওতে আছি, আমরা একটু দেখে আসি আমাদের বিভিন্ন জেলায় প্রতিনিধিরা তাদের কাছে সর্বশেষ সংবাদ রয়েছে। আমরা চট্টগ্রাম থেকে আমাদের এটিএন বাংলার প্রতিনিধি এরফানুল হককে আমরা যুক্ত করবার চেষ্টা করি। এরফানুল হক আমাদের সাথে যুক্ত হতে পারলে আমরা তার সাথে কথা বলবো। আমরা এরফানুল হককে পেয়েছি। এরফান, আমরা তো মোটামুটি ফলাফলের একেবারে মাঝপথেই আছি। চূড়ান্ত ফলাফল যেটি হয়তো বা সকালের মধ্যেই পেয়ে যাব, এবং বেসরকারি ফলাফল গেজেট হওয়া সেটি হয়তো আরেকটু সময় আমরা মধ্যেই পেয়ে যাব। তো আপনি চট্টগ্রামের সর্বশেষ নির্বাচনের পরবর্তী অবস্থা কি দেখছেন? কারণ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে নির্বাচনের পরবর্তী সময়ে একটা প্রতিহিংসা থাকে,
একটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। যারা জয়লাভ করতে পারে না তারাও এক ধরনের বিশৃঙ্খলা করে, যারা জয়লাভ করতে পারে তারাও তাদেরকে ভোট দেয় নাই বলে বিবেচনা করে তাদের প্রতি এক ধরনের আক্রমণাত্মক পরিবেশ থাকে। চট্টগ্রামের সর্বশেষ পরিবেশ কিরকম বিরাজ করছে? আসলে আমি যদি বলি, আমি এখন আছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, যেখান থেকে 5টি সংসদীয় আসনের ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে। বেসরকারিভাবে যদিও ঘোষণা করা হয়েছে, কিন্তু এর পরেও আমরা দেখেছি আসলে যে সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল সেখানে এবং নগরীর কৌতোয়ালি এলাকায় আমরা পরিদর্শন করেছিলাম, আশেপাশে এগুলো ছিল আমাদের বেশ কয়েকটি টিম। আমরা সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখিনি। আমরা কিন্তু দেখেছি ফল প্রকাশের পরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ তাদের যে উপস্থিতি সেটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারা নির্বাচনের একেবারে শেষে পর্যন্ত অর্থাৎ একটু আগে পর্যন্ত আমরা দেখেছি তারা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে তল্লাশি করছেন। যদি কাউকে যদি সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আমি যদি চট্টগ্রামের নির্বাচন পরিস্থিতি নিয়ে একটু আপনাকে বলি, চট্টগ্রাম 9 আসন যেটা নগরীর কৌতোয়ালি এলাকা নিয়ে গঠিত, সেখানে কিন্তু বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বেসরকারিভাবে 86টি কেন্দ্রে 66,417টি ভোট পেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি চট্টগ্রাম 4 আসনের কথা বলি, যেখানে লায়ন আসলাম চৌধুরী দাঁড়িয়েছেন, সেখানে আসলে আইনগত বাধাবাধ্যকতা থাকাতে আসলে তার ফলাফল স্থগিত করেছে আদালত, যার ফলে তার যে ঘোষণা ভোট ফলাফলের যে ঘোষণা সেটি আসলে সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে যদি বলি, চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী মীর হেলালকে কিন্তু বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 8 আসনে বোয়ালখালী চানগাঁও বিএনপির প্রার্থী আরশাদুল্লাহকে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মোট 140টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এখানে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান প্রায় 21,435টি ভোট পেয়েছে, যেখানে শামসুজ্জামান হেলালি 13,988টি ভোট পেয়েছে। কিন্তু এই যে বিএনপির এই নিরঙ্কুশ জয়, সেই জয়ের পরেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিজয় মিছিল এখন পর্যন্ত বের করতে পারেনি, কিংবা বের করার চেষ্টা করলো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি প্রতিহত করেছে। তারা বলছেন যে আসলে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে এই ধরনের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শহরে করা যাবে না। আমরা যদি একটু বলি, 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেটি মাঠে থাকবে, যার ফলে আসলে কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই বলছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামের যে নির্বাচন পরবর্তীতে ফলাফল পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ। জি মিস্টার ইরফান, আমরা একটা জায়গায় একটু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে যে জায়গার মধ্যে এখনো ফলাফল ঘোষণা হয়নি, আপনি 2টি আসনের কথা বলেছেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় আসলে বিজয় হবার সম্ভাবনা কার বেশি? আপনি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারেন, বেসরকারিভাবে আসলে যে 2টি আসনে এখন পর্যন্ত আসলে ফলাফল প্রকাশ করা হয়নি, সেখানে আমরা দেখেছিলাম যে আসলে সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির প্রার্থী শফিউল আলম, অর্থাৎ চট্টগ্রাম 11 আসন, সেটি বিএনপির কাছে একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে জামাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে অবস্থান করেছেন, সেখানে চট্টগ্রাম বন্দর রয়েছে। তো আসলে সেটি প্রকাশ করতে কিছুটা বিলম্ব হওয়ার কারণ হচ্ছে সেখানে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সেখানে আগেও কিন্তু কাউন্সিলর হিসেবে ছিল ও সেখানে তার একটি গুরুত্বপূর্ণ ভোটাররা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে যেহেতু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অত্যন্ত হেভি ওয়েট প্রার্থী বলা চলে, উভয়ের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তারপরেও আমরা সেখানে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আসলে উভয়ের কিন্তু 50-50 চান্স রয়েছেন। অন্যদিকে যদি আরেকটি আসনের কথা বলি, আমরা সাতকারিয়াতে দেখেছি শাহজাহান চৌধুরীকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং বাঁশখালীতে জামাতের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আরেকটি যে আসনটি রয়েছে সেখানেও কিন্তু 50-50% নিশ্চিত করা বলা যাচ্ছে না, তবে 50-50 চান্স রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। জি, আপনি একটা প্রশ্ন করতে চাইছেন? বলছিলাম যে সীতাকুণ্ড, এই সীতাকুণ্ড আসনে বেসরকারিভাবে কে বিজয়ী লাভ করছে? সরকারিভাবে ফলাফল ঘোষণার নিষেধাজ্ঞা আছে গেজেট প্রকাশে, কিন্তু বেসরকারিভাবে কে বিজয় লাভ করছে? সীতাকুণ্ডের কথা বলছিলাম আমরা। জি, সীতাকুণ্ড আসনের কথা যদি বলতে হয়, আমরা দেখেছি নানা সময় নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়েই সীতাকুণ্ড আসন গিয়েছে। তো সেখানে কিন্তু পরবর্তীতে জামাত ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর আপিলের পরেই কিন্তু সেখানে বিজ্ঞ আদালত কিন্তু সেখানে রায় দিয়েছিলেন যে তার ভোট কার্যক্রম অব্যাহত থাকবে, তিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে ভোটে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আইনগতভাবে যেহেতু তিনি এখন পর্যন্ত ঋণগুলি পরিশোধ করেনি, যার ফলে তার যে ফলাফল
সেটি আসলে কোনোভাবে ঘোষণা করা যাবে না, যার ফলে আমাদেরকে আমরা ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছি যারা চট্টগ্রামের দায়িত্বে রয়েছেন, তারা যেহেতু তারা বলেছেন যে আইনগত বাধাবাধ্যকতা থাকাতে আমরা সেটি আসলে কোনোভাবে প্রকাশ করতে পারছি না যে তিনি কত ভোট পেয়েছেন। তবে তার বিপরীতে থাকা জামাতের প্রার্থী তিনি 89,000 ভোট পেয়েছেন বলে আমাদেরকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। যে আপনি বলছেন 89,000 ভোট আসলাম চৌধুরীর কথা বলছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কত পেয়েছেন, দুটি বিষয়টি স্পষ্ট করা যায় কিনা, যদিও ফলাফল ঘোষণা করছে না। না ফলাফল গেজেট প্রকাশ করতে পারবে না, কিন্তু ফলাফল ঘোষণা করতে হবে। যেহেতু ফলাফল ঘোষণা করছে না, আমরা যখন আসলাম চৌধুরীর ভোটের সংখ্যা জানতে চেয়েছিলাম তখন ইলেকশন কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যেহেতু আইনগত বাধাবাধ্যকতা রয়েছে সেজন্য আসলাম চৌধুরীর ভোটের কতটা ভোট পেয়েছেন সেটি আমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারছেন না, বা আইনগত বাধাবাধ্যকতা থাকাতে সেটি আমাদের কাছে প্রকাশ করতে চাচ্ছেন না। তার বিপরীতে যিনি জামাত ইসলামের প্রার্থী রয়েছেন তিনি 89,000 ভোট পেয়েছেন বলে আমাদেরকে ইলেকশন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই আসলে প্রায় 4,18,000 সামথিং এর মতো ভোটার রয়েছে বলে আমরা জানতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পারলাম এবং সে বিষয়ে নিশ্চয়ই আমরা আরও পরবর্তীতে আপডেট থাকলে আমরা জানবো। আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে এসেছি, আপনি পাহাড় থেকে সমতল এবং মাজারের আউলিয়া পীর আউলিয়া থেকে সব জায়গার কথা বলছিলেন, যে বিএনপির ভূমিধস বিজয়ের কথা বলছিলেন। এখন নতুন সরকার গঠিত হবে, নিশ্চয়ই সরকার প্রধানের যে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমানের কথা বলছেন, নিশ্চয়ই সেটাই জনগণ প্রত্যাশা করছে। এখন যেটি মানুষের আশাকাঙ্ক্ষার জায়গায় সেটি হচ্ছে যে গত 15, 16, 17, 18টি বছর মানুষ তাদের গণতন্ত্রকে সেটি দেখেনি, তারা গুমখুন হত্যার রাজনীতি দেখেছে, তারা বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার অবস্থা দেখেছে। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি হতে পারে? কি হলে জনগণ যে আশা করে ভোট দিয়েছে তাদের আশা পূরণ হবে? দেখেন, আমি এর আগে একটু আসনের আরো কিছু কয়েকটা জায়গায় আমাকে একটু বলা দরকার, বিশেষ করে কক্সবাজারের 4টি আসনে 4টিতে বিএনপি বিজয় লাভ করেছে এবং এইখানে বিএনপির একজন হেভিয়েট প্রার্থী ছিলেন সালাউদ্দিন আহমেদ, তার নিজের জেলা। সালাউদ্দিন আহমেদও বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। আমি বোধহয় সাতক্ষীরার কথা বলি না আপনাকে, সাতক্ষীরার 4টি আসনে 4টেই বিএনপি বিজয় লাভ করে, এই জামাতের জোট বিজয় লাভ করেছে। এখনো এই যে বৃহত্তর ফরিদপুর, আমি গোপালগঞ্জে একটু আগেই দেখলাম গোপালগঞ্জের একটি আসনে বিএনপি প্রার্থী বিজয় লাভ করেছে এবং বৃহত্তর ফরিদপুরেও বিএনপি একচাটিয়া বিজয় লাভ করছে। আর আপনি যে প্রত্যাশার কথা বললেন, বিএনপিকে প্রথমে তার অঙ্গ সংগঠনকে নিয়ন্ত্রণে নিতে হবে। আপনি জানেন যে আওয়ামী লীগ ফেসিবাদ, এই ফেসিবাদ এর যে পতন হলো তার সূত্রপাত হয়েছিল ছাত্রলীগ যখন এই শামসুন্নাহর এবং রুকেয়া হলে নির্বাচনে যখন ছাত্রছাত্রীদেরকে পিঠালো, এই ছাত্রলীগ যখন নিরাপদ সড়ক আন্দোলনে স্কুলের ছাত্রছাত্রীদেরকে পিঠাইল এবং জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশে ছাত্রলীগের যে তাণ্ডব এবং যুবলীগের যে টেন্ডারবাজি, এই রকম বাংলাদেশে বিএনপির কোনো সংগঠন দ্বারা তার ছাত্রদল, তার যুবদল দিয়ে মানুষ যেন ভীত সন্তুষ্ট না হয়, তাহলে কি করতে হবে? 16 বছর তারা লড়াইয়ে ছিল, এই ছাত্রদল যুবদল। অনেকে চাকরি পায় নাই, অনেকের চাকরির বয়স চলে গেছে, অনেকের একটা চোখ নাই, অনেকের একটা হাত নাই, অনেকের ভিটা বাড়ি বিক্রি করে ঢাকা শহরে আপনার উপহার চালিয়েছে। আমি একজন কক্সবাজারের একটা জায়গার আপনার একজন এমপি ছিলেন, ওনার নাম সম্ভবত শাহজাহান চৌধুরী, এরকম কিছু একজন, না মাহমুদুল আবিন চৌধুরী, উনি এমপি ছিলেন এবং বিএনপির সেন্ট্রাল কমিটির নেতা ছিলেন, খুব সৎ মানুষ ছিলেন। ওনার ছেলেকে
যখন তার ছেলের বিরুদ্ধে অনেকগুলো মামলা হইল, তখন তাকে ঢাকায় উবার চালাইতে আমি দেখেছি। তাহলে তারেক রহমান সাহেবকে, বিএনপির চেয়ারম্যানকে, যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, তাকে একটা পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনার মধ্যে উনি কর্মসংস্থান তো অবশ্যই তৈরি করবেন, বাংলাদেশের বেকার তরুণদের জন্য অবশ্যই কর্মসংস্থানের প্রয়োজন আছে। তিনি তার এই যে দল, ছাত্র দল এবং যুব দলের জন্য কর্মের ব্যবস্থা করতে হবে। এদের একটা বড় অংশকে আপনার বিদেশি ভাষা এবং সার্ভিস ওরিয়েন্টেড যে ট্রেনিং আছে, ঢাকায় এখন প্রচুর ট্রেনিং সেন্টার আছে। জাপান 1 লাখ লোক নিবে, জাপানি ভাষার ট্রেনিং আছে, এবং অনেক সার্ভিস, নার্সিং, কফি শপের কাজ, মোবাইল মেকানিক, নানান ধরনের, এগুলো 6 মাসের ট্রেনিং দিচ্ছে। ভাষা শিক্ষা 6 মাস, ওটা 6 মাস। যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে ভাষা শিক্ষা দিয়ে এবং অন্যান্য শিক্ষা দিয়ে বিদেশ পাঠাতে হবে। যারা বেকার, যারা বিদেশ যাবে না, তাদের জন্য নানান ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। হাঁস মুরগির খামার, গরুর খামার, মৎস্য চাষ, যেন বাংলাদেশ ডিম আমদানি করতে না হয়, বাংলাদেশ যেন মাছে ভাতে বাঙালি হয়, সেটার জন্য এই তরুণ সমাজকে ওনাকে কাজে লাগাতে হবে। উনি তার ইস্তেহারে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলছেন। এইখানে নিরপেক্ষতার সঙ্গে এই স্বাস্থ্যকর্মী যে হবে তার জন্য নিশ্চয়ই একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। আপনার মনে আছে পল্লী চিকিৎসকের কথা? এক সময় পল্লী চিকিৎসাই তো সব চিকিৎসা দিত। হ্যাঁ, চিকিৎসা দিত। এবং এমন একটা চিকিৎসক দল তৈরি করবেন যে তারা যেন ওষুধ বিক্রি করার জন্য এই চিকিৎসক না হয়, তারা সত্যিকার অর্থে মানুষকে যেন চিকিৎসাটা দিতে পারে। এইভাবে তাদেরকে তৈরি করবেন, এটা আমার প্রত্যাশা। আরেকটি বড় প্রত্যাশা হলো বাংলাদেশের মানুষের নিরাপদ চলার অধিকার দিতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের নারী সমাজ শঙ্কিত ছিল। জামাত ক্ষমতা আসলে তাদের সকলকে কি বুরকা পড়তে হবে কিনা, হিজাব পড়তে হবে কিনা। আমরা কিন্তু বুরকার পক্ষে লড়াই লোক। যখন বুরকা নিষিদ্ধ করা হয়েছিল, আমরা এই লড়াইটাও চাই যে আপনার শালীন পোশাক পরার অধিকার। আপনি বুরকা পড়তে চান না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বুরকা, এই জায়গায় ভারতে যখন বুরকার বিরুদ্ধে যখন নানান ধরনের অঘটন হলো, ভারতের রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের উপরে নির্যাতন হলো, আমরা কিন্তু সেই, আপনার মনে আছে একটা স্কুলে একটা ছাত্রীকে বুরকা পরার উপরে নিষেধাজ্ঞা দিল, স্কুল থেকে বের করে দিল। আমরা কিন্তু ফেসবুকে এই বুরকার পক্ষে, তার অধিকারের পক্ষে আমরা সেটা দিচ্ছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু বুরকা পরাটাকে পছন্দ করি না। আপনি এইরকম এই বুরকা অন্যকে পছন্দ করে, তার অধিকার আছে, আমি পছন্দ করি না। তার সমস্ত দেহ, চোখ, মুখ আবৃত, আমার জলবায়ু আবহাওয়া এটাকে অ্যালাউ করে না। কিন্তু কেউ যদি পড়েছে, আরেকটা লোক তার শালীন পোশাকের মধ্য দিয়া, বুরকাবিহীন কিন্তু শালীন একটা পোশাকের মধ্যে চলবে, এই নারী সমাজ ভয়হীনভাবে রাত 12টা হোক, 1টা হোক, 2টায় হোক, সে তার স্বাধীনভাবে নিরাপদে বাড়ি যাওয়ার অধিকারটা, মানে নিরাপত্তাটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ হলো একটা ঐক্যের রাজনীতি তৈরি করতে হবে। আপনাকে মনে করতে হবে, আমি আপনাকে এটা বলি, 71 সালের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা এই দেশটাকে সবাই মিলে স্বাধীন করলো। তিনি এক নেতার, এক দেশের এক নেতা হয়ে গেলেন।
পরিবারতন্ত্র কায়েম হয়ে গেল। হাজার হাজার তরুণরা যারা যুদ্ধ করছিল তাদের কোনো পথের দিশা ছিল না। এই তরুণরাই পরে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আওয়ামী লীগ থেকে ওই মুক্তিযোদ্ধার একটা অংশ জাসদ হয়ে গেল এবং এটা পরবর্তীতে একটা মুখোমুখি অবস্থায় একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করলো। রক্ষী বাহিনী একদিকে হইলো, গণবাহিনী একদিকে হলো। আওয়ামী লীগ বঙ্গবন্ধু 3.5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেননি, কারণ তিনি এক নেতার এক দেশ হয়ে গেছিলেন এবং হাজার হাজার মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধ করছে তাদের জীবন কিভাবে চলবে তাদের এইটার কোনো পথ উনি দেন নাই। এই জন্য আমি এটাকে এর সঙ্গে মিলিয়ে বলি, 24-এর যে গণ অভ্যুত্থানে 25,000-এর মতো আহত আছে, যার এক পা নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, 25,000। খেয়াল করেন, আপনার প্রায় 2,000-এর মতো শহীদ আছে। এই 25,000 লোকের পুনর্বাসনের কথা কিভাবে তাদেরকে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তির মধ্যে তাদেরকে নিয়ে আসা, এই পরিকল্পনা করতে হবে। তারপরে একটা বড় কাজ সংস্কার বাস্তবায়ন। মোটা দাগে কিন্তু এই সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির সঙ্গে জামাত বা এনসিপির কোনো বিরোধ নাই, মোটা দাগে নাই। দুই একটা জায়গায় মৌলিক পার্থক্য আছে। যেমন বিএনপি বিশ্বাস করে যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই কথাটা থাকতে হবে, ঠিক আছে। বিএনপি এটা মনে করে যে বাংলাদেশ এখনো পাশ্চাত্য পশ্চিমা দেশের মতো হয় নাই। বিএনপি মনে করে যে তার দলের চেয়ারম্যান এই প্রধানমন্ত্রী হবেন। এই জায়গার থেকে আলাদা করলে দলের উপরে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। প্রধানমন্ত্রী যিনি হবেন তার দলের উপর একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। বিএনপি মনে করে এগুলা কিন্তু দেশের জন্য ক্ষতিকারক কিছু না। এই সংস্কার হচ্ছে দলের সংস্কার, রাষ্ট্র প্রশাসনের সংস্কার না। কিন্তু বিএনপি কিন্তু মোটা দাগে এই প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর, এটা কিন্তু মেনে নিয়েছে। বিএনপি মোটা দাগে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির মধ্যে সামান্য একটা দ্বিমত আছে। যে প্রস্তাবটা আসছে এই প্রস্তাবটা বিএনপি সম্মতি দিছে, কিন্তু বিএনপি একটা জায়গায় এসে আপত্তি দিছে, সেটা হইল যে যদি এই প্রস্তাব পাশ না হয়, যে কমিটির মাধ্যমে যে কাঠামো তৈরি করা আছে, কাঠামোটা সুন্দর, সমস্ত দলের প্রতিনিধি থাকবে, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, রাষ্ট্রপতির প্রতিনিধিও থাকবেন, নাগরিক সমাজের প্রতিনিধিও থাকবে। তারপরে ওখানে একটা সামান্য তফাৎ আছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়েই কিন্তু আজকে আওয়ামী লীগ পালাইয়া যেতে হলো এবং 2000 সালে এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু থেকে কেন্দ্র করে বিএনপি কিন্তু ক্ষমতার থেকে চলে যেতে হয়েছে। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। বাংলাদেশের সুষ্ঠু ভোট এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে অন্যদের প্রস্তাব হচ্ছে, যে প্রস্তাবটা ঐকমত্য কমিশন থেকে আসছে, সেই প্রস্তাবটা হলো যে এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে এই কমিটিতে আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যুক্ত হবেন। তারপরে তারা এই আপনাকে ভোটের পদ্ধতিতে সবাই ভোট দিবেন। অস্ট্রেলিয়ার একটা পদ্ধতি আছে, আমি টার্মটা ভুলে গেছি এই মুহূর্তে। এই পদ্ধতিতে সবাইকে যাদের নাম আসবে, যেমন 5 জনের নাম আসছে, সবাই 5 জনকে ভোট দিবেন। সিরিয়াল থাকবে 1 2 3 4 5, সবাই দিবে। ওই যাদের সংখ্যাটাতে বেশি হবে, কেউ চয়েসে যাওয়ার সময় আপনার নাম 1-এ দিল, আমার নামে 2-এ দিল, আরেকজনের নামে 3-এ দিল। আবার বেশিরভাগ লোক এসে দেখা গেল যে আমার নাম 1 দিল,
আপনার নাম্বার 2 দিল, ওইটাকে বিজয়ী করার কথা একটা পদ্ধতি। বিএনপি এই জায়গায় তার একটা আপত্তি, মূল প্রস্তাবে কিন্তু আপত্তি নাই। জি, আমরা বেশ অনেকক্ষণ থেকে আমাদের মানিকগঞ্জ প্রতিনিধিকে আমরা লাইনে রেখেছি, আমরা তাকে একটু দেখি মানিকগঞ্জের সর্বশেষ বিশ্লেষণ কি দেয়। মানিকগঞ্জ থেকে এটির বাংলা প্রতিনিধি শহীদুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। শহীদুল ইসলাম, আপনি কি আমাদের সাথে শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, জি, মানিকগঞ্জ থেকে শহীদুল ইসলাম, আপনি আমাদের শুনতে পাচ্ছেন কি? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি। নিশ্চয়ই। আপনি সারাদিন ভোটের মাঠে ছিলেন, এখন আপনি সর্বশেষ অবস্থা নিশ্চয়ই আমাদের জানাবেন। আপনি কি মানিকগঞ্জের পরিস্থিতি কি? নির্বাচনের ফলাফল তো বেসরকারিভাবে প্রায় ফলাফলই হয়তো বা ব্যক্তিগতভাবে বা নানা অনুসন্ধানের মাধ্যমে আমরা জেনেছি বা আপনারা জেনেছেন, সেখানকার ভোটের ফলাফল কি এবং একই সাথে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাত 2টার দিকে আমাদের যে 3টি আসন রয়েছে ঘোষণা করেছে। আপনি হয়তো জেনে থাকবেন যে মানিকগঞ্জকে আসলে বিএনপির ঘাঁটি বলা হয়। দীর্ঘদিন পরে মানিকগঞ্জের 3টি আসনে বিএনপি বিজয়ী হওয়ার ক্ষেত্রে বেকারি নেতাদের মধ্যে উৎফুল্লতা ভাব দেখা দিয়েছে। যদিও আমরা চিন্তা করেছিলাম যে একটি আসনে ত্রিমুখী লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই আসনটি তো আসলে ত্রিমুখী লড়াই হয়নি, বিএনপি বিজয়ী হয়েছে। আমি যদি আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, আমরা যখন দেখতে পেলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে আর পরপরই কিন্তু আমরা প্রত্যেকটা কেন্দ্রে বাইরে দেখেছি আনসার, বিডিবি এবং নতুন করে যুক্ত হয়েছে বিমান বাহিনী, তারাও কিন্তু টহল দিয়েছে। এই পর্যন্ত কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাই না। আপনাকে আরেকটা জিনিস জানার চাই, মানিকগঞ্জে যে 3টি আসন রয়েছে এর মধ্যে একজন নারী প্রার্থী রয়েছে আফজাল সমৃদ্ধা, যার বাবা হারুন, তিনি সাবেক বিএনপির মন্ত্রী ছিলেন। সেই আফজাল সমৃদ্ধা কিন্তু মানে একটা বিশাল একটা প্রতিক্রিয়া হয়েছেন। তিনি শুধু যে পিতার কারণেই ভোট পেয়েছেন তা না, তিনি 24শে জুলাই বছরের পরবর্তী সময়ে কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছেন। আর আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, মানিকগঞ্জের 3টি আসনে কিন্তু প্রায় অর্ধেকের বেশি নারী ভোটার। এই নারী ভোটারগুলো কিন্তু এবার বিএনপিকে সমর্থন দিয়েছে এবং আমাদের মানিকগঞ্জে সংখ্যালঘু ভোট রয়েছে, সেই সংখ্যালঘু বেশিরভাগ ভোট কিন্তু বিএনপিকে সমর্থন দিয়েছে বলে বিএনপির এই বিজয় হয়েছে মানিকগঞ্জ। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের 3টি আসনের খবর। জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা হয়তো বা আগামীকাল আপনার কাছে আরো নতুন তথ্য নেবার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং মানিকগঞ্জে যে আসনগুলোতে আপনি ফলাফল দিলেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, তারা পরবর্তীতে তাদের কি কার্যক্রম রয়েছে। মিস্টার সালাউদ্দিন, আমরা আবার আপনার কাছে আসি। যে ফলাফলের আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের বর্তমান যে বাস্তবতা বা বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি, 3টি নির্বাচন বলা হয় যদিও, তারপর আমরা যদি বলি 4টি নির্বাচন, যেটি 111 নির্বাচন, সেটিও কিন্তু একটা বিতর্কিত নির্বাচন ছিল। একটি দলকে ক্ষমতা নেবার জন্য ডিজিএফআই এর পক্ষ থেকে সেখানে একটা ষড়যন্ত্র ছিল। এই 3-4টি নির্বাচন ছাড়াও বিগত সময় নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি যে ফলাফল মেনে নিবার যে সংস্কৃতি, সেটি কিন্তু আমাদের মধ্যে খুব একটা বেশি ছিল না। যদিও আমরা শুনেছি যে জনাব শিশির মনির জামায়াতের প্রার্থী, তিনি কিন্তু বিএনপির প্রার্থী জয়লাভ করবার পরে তাকে অভিনন্দন জানিয়েছেন। আপনি এই ফলাফল মেনে নেওয়া বা ফলাফল মেনে নিয়ে বিজয়ী বিজিত প্রার্থী একসাথে পথ চলাটাকে আপনি কিভাবে দেখেন? আমি আজকেই গভীর রাতে জামাত ইসলামী, এনসিপি, নাহিদ ইসলাম ছিলেন, জামাতের আমির ছিলেন এবং মাওলানা মামুনুল হক ছিলেন, তারা একটা সংবাদ সম্মেলন করেছেন। অত্যন্ত সংযত পরিমত ভূত ছিল সম্মেলনে। তারা কিন্তু এই নির্বাচনে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি। বাংলাদেশে এই যে নির্বাচন, এটা আপনাকে আমি শুরুতে একটা ঈদ মুবারক বলছিলাম। এই ঈদ মুবারক শব্দটা আজকে সকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তিনি গুলশানে তারেক রহমান যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সে একই কেন্দ্রে তিনিও ভোট দিয়েছেন। ওখানে গাড়ি থেকে নেমেই তিনি জনতাকে ঈদ মুবারক বলেছেন, জনগণও তাকে ঈদ মুবারক বলেছে। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন, সংঘাত সংঘর্ষবিহীন, ব্যালট বাক্স ছিনতাইবিহীন, জাল ভোট
বিহীন একটা নির্বাচন, দুই একটা জাল ভোটের ঘটনা ঘটেছে। এরকম একটা স্বচ্ছ নির্বাচন বাংলাদেশ আমার মনে হয় না দীর্ঘ ইতিহাসে দেখছে। হ্যাঁ, আপনাকে ভোট প্রদানের হার একটু কম মানে গ্রহণযোগ্যতার মাত্রায় কিন্তু কম না। আন্তর্জাতিক যে মাপকাঠি আছে, 51% ভোট হলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হয়। ইতিমধ্যে 54% ভোট প্রদানের হার হয়ে গেছে, ওই সংখ্যাটা আরো সর্বশেষ বাড়তে পারে। আপনাকে আমি বলি 1991 সালের নির্বাচন, যে নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গ্রহণ করছিল, সেই নির্বাচন এটা জাস্টিস শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলের বাংলাদেশের প্রথম নির্বাচন। সেই নির্বাচনে 55% ভোট পড়েছিল। বাংলাদেশ স্বাধীনতার পর আর এবার 24-এর গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হইল, একই ভোট প্রদানের হার প্রায় 54.something। বাংলাদেশ স্বাধীনতার পর 1973 সালে যে নির্বাচন হইল, এই নির্বাচনের ভোট প্রদানের হার ছিল যা এবার 24-এর গণ অভ্যুত্থানের পর ভোট প্রদানের হার একই সমান। এটা কাকতালীয় একটি ঘটনা। আপনাকে আরেকটা কথা বলে দিই, বাংলাদেশের সব যে যতগুলো নির্বাচন হয়েছে, এটা তো 13তম নির্বাচন চলছে, সবসময় 40 থেকে 30% লোক ভোট দিতে যায় না। এটা খেয়াল করবেন। এইবার এর সংখ্যার সঙ্গে আওয়ামী লীগের একটা সংখ্যা যুক্ত হবে। 40 থেকে 30% লোক যে ভোট দেয় না, এর একটা বড় কারণ থাকে, অনেক নারী ভোট কেন্দ্রে যায় না একটা সময়। এবং আজকে একটা ঘটনাও ঘটেছে, 54 বছরের ইতিহাস ব্যাকওয়ার্ড করে একটা গ্রাম নারীরা ভোট দিতে গেছে। কিন্তু বাংলাদেশে অনেক বয়স্ক লোক ভোট দিতে যায় না, নারীরা ভোট দিতে যায় না, এবং বিদেশে থাকার কারণে ভোট দিতে যায় না। আপনি খেয়াল করবেন, আমাদের বিদেশে বসবাসকারী সংখ্যা আপনি ভালো বলতে পারবেন প্রায় 1.25 কোটির মতো, 1.5 কোটির মতো প্রায়। তো সেখানে ভোট প্রদানের হার খুব কম ছিল। ভোট প্রদানের হার প্রায় 6 লাখ বা এরকমই বোধ সংখ্যাটা। এখানে কিছু তথ্য প্রযুক্তির কারণে, আপনি জানেন আমাদের এই মধ্যপ্রাচ্যে যেসব ভাইয়েরা কাজ করে, এদের বড় একটা অংশ তেমন শিক্ষিত না। ফলে অনলাইনের এই ভোট প্রক্রিয়া দেওয়ার যে প্রক্রিয়া, এটির কারণে প্রবাসীর ভোটটা ওইভাবে তেমনভাবে যুক্ত হয় নাই। এই যেটা বললাম যে 1.5 কোটি মানুষ কিন্তু এমনিতে দেশের বাইরে থাকে, ভোটের বাইরে আছে, ভোটের বাইরে আছে, তার একটা ক্ষুদ্র অংশ ভোট দিয়েছে। ফলে আমি যেটা বললাম যে বাংলাদেশে 40% লোক এমনিতেই ভোট দিতে চায় না, গড় যদি আপনি হিসাব খুঁজে পান। তার মধ্যে আওয়ামী লীগের 40%, 30%, 34% ভোট ছিল। আওয়ামী লীগ যখন বিজয় লাভ করছে, আমি 3টা তত্ত্বাবধায়ক সরকারের আমলের কথা বলছি, অন্য আমল না, যে নির্বাচনটা গ্রহণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে। সেখানে আওয়ামী লীগের ভোট 34%, 36%, 40% ছিল। এইবার আওয়ামী লীগের ভোট আমি ধরলাম 15% নেমে গেছে, তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি কারণে। সেই 15% যায় নাই, বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশে একটা নতুন ঘটনার জন্ম দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা, বুদ্ধ ধর্মাবলম্বীরা, খ্রিস্টান ধর্মাবলম্বীরা, আমি বুদ্ধ এবং খ্রিস্টান ধর্মের কথা বললাম কেন? পাহাড়ের জনগোষ্ঠী, এই 2টি ধর্মের অনুসারী, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। এবং যতগুলো এলাকায় সংখ্যালঘুদের ভোট একটা উল্লেখযোগ্য পরিমাণ আছে, 20%, 30%, এবং কোথাও কোথাও 40%ও আছে। এবং দিনাজপুরের কিছু কিছু জায়গায়
50% ভোট হিন্দুদের। এইসব এলাকায় বিএনপি বিজয় লাভ করেছে। আমরা যেসব আমাদের সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী হিন্দু উদ্দেশিত মানে সনাতন ধর্মী উদ্দেশিত ভোট কেন্দ্রগুলোতে বিএনপি ব্যাপক ভোট পেয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, উনি এই আসনটা মাগুরা এই আসনটায় এটা আওয়ামী লীগ খ্যাত একটা আসন। একবারই নিতাই রায় চৌধুরী জিততে পেরেছিলেন, আর সবসময় আওয়ামী লীগ জিতে। অবশ্য এখানে 96-এর নির্বাচনে 96-এর দুটি নির্বাচন আমি আপনাকে একটু পরিষ্কার করে দিই। 96-এর যে কারণটায় মাগুরা দেশখ্যাত হইল, ওই নির্বাচনেই তো বিএনপির প্রার্থী ভোট কারচুপি করছে করে বিজয় লাভ করছে বলে অভিযুক্ত হইল ইকোনো কামাল, কাজী সলিমুল হক কামাল। কিন্তু মজার ঘটনা হইল, তারপরের যে নির্বাচন কয়েক মাসের পরে হইল 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ওই নির্বাচনে কাজী সলিমুল হক জিতেছিলেন। আপনি ব্যাপারটা খেয়াল করেন, যে অভিযোগে বিএনপি অভিযুক্ত হইল যে বিএনপি ভোট চুরি করে মাগুরা বিজয় লাভ করছে, 3 মাস পরের যে নিরপেক্ষ নির্বাচনে ওই ব্যক্তি বিজয় লাভ করেছে। এটা ছিল মিডিয়ার একটা কারসাজি, মাগুরাকে মাগুরা বানানো, এটা মিডিয়ার একটা কারসাজি ছিল। এবং আওয়ামী লীগ এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তো আমরা আমাদের আগের কথায় ফিরে যাই, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, ফলাফল মেনে নেওয়াটা। আগামীকালকে তারা আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে তারা তাদের বক্তব্য হাজির করবেন, কিন্তু আজকে ভোট গ্রহণের পর তারা তেমন বড় কোনো অভিযোগ উত্থাপন করেন নাই। তারা একটা অভিযোগ উত্থাপন করেছেন, অনেক খণ্ডে এখনো আমরা ফলাফল পাচ্ছি না। এটার একটা কারণ আছে, একটা জেলায় ধরেন 5টা আসন, এখন প্রত্যেকে ভোট কেন্দ্র আপনি খেয়াল করবেন, ভোটের ব্যালট বাক্স যখন নিয়ে আসে জেলা শহরে বা রিটার্নিং অফিসারের কার্যালয়, তখন 1 কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়ে যায়। মনে করেন একটা জায়গায় 120টা কেন্দ্র, 120টা টাক ঢুকে, ওই টাকে করে ব্যালট পেপার নিয়ে আসে। একটা টাক বেরোনো আর একটা টাকে ঢুকা, এটা কঠিন হয়। ফলাফল আমরা জানি, কিন্তু সরকারিভাবে ফলাফল দিতে হইলে এটা কঠিন হয়। ওই একটা টাক থেকে প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার এবং নিয়ে আপনার রেজাল্ট শিট নিয়ে ওটা ওখানে দেন, তারপরে ক্যালকুলেশন হয়। কারণ অনেক জায়গায় 2টি থানা নিয়ে ইলেকশন, অনেক জায়গায় 3টি থানা মানে 3টি উপজেলা নিয়ে ইলেকশন। দেখা গেল যে একটা উপজেলার বুথ চলে আসছে আর একটা উপজেলার বুথ আসিতেছে, ফলে এইসব কারণে একটা বিলম্ব হয়। এই বিলম্ব কিন্তু বড় কোনো বিলম্ব হয় নাই, কারণ ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে শুক্রবারের সন্ধ্যার আগে আমরা আশা করি ফলাফল দিতে পারব। শুক্রবার তো আগামীকাল মানে এখন শুক্রবার হয়ে গেছে, এখন বোধহয় রাত 2:30 বা 3টা বাজে। তা আগামীকাল আশা করছি আমরা সন্ধ্যার আগেই বেসরকারি ফলাফল ইলেকশন কমিশন থেকে ঘোষিত হয়ে যাবে। আর সরকারি ফলাফল মানে যেটা গেজেট বিজ্ঞপ্তি হয়, এটাকে বলে সরকারি ফলাফল। তো বেসরকারিভাবে ইলেকশন কমিশন আগামীকালের মধ্যে সমস্ত ফলাফল দিয়ে দিবে। আমরা যেহেতু সাংবাদিক, আমরা যেহেতু আমাদের সারা দেশেই সাংবাদিকদের প্রতিনিধি আছে, আমরা ইতিমধ্যে খবর বেসরকারি সূত্রে পেয়ে গেছি, যেগুলো আমি একটু আগে আপনার এখানে বর্ণনা করলাম। আমরা আপনার আগের কথায় যদি একটু ফেরত যাই, আপনি যদি অনুমতি দেন, যে আপনি বিএনপির কাছে, বিজয়ী দলের কাছে কি প্রত্যাশা করেছেন? আমি একটা বড় প্রত্যাশা করি, তাদের এমপিরা যেন গ্যাংস্টার না হয়। তাদের এমপিরা ওই যে জয়নাল হাজারীর ফেনী বানিয়েছিল, ছিল তো, তারপরে নিজাম হাজারীর ফেনী, ওখানে আপনার মনে আছে একজন উপজেলা চেয়ারম্যানকে
গাড়িতে হুম। আগুন আগুন দিয়ে দিয়ে, পুড়ে ওই ছাই নিয়ে ফু দিয়ে এবং ওই ছাই নিয়ে একজন এমপি ক্যান্ডিডেট তার বোতলে বোঝা বাড়িতে রাখছে। আমরা চাই না তারেক রহমান সাহেব তার নির্বাচনী বক্তৃতায় উনি বলেছেন, আমি আপনাদের এই এমপি প্রার্থীদেরকে আমার দলের আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম, তারা আপনার এলাকার উন্নয়নের দায়িত্ব নেবেন যদি আপনারা বিজয় লাভ দেন, ভোট দেন, আর তাদের দায়িত্ব আমি নেব। এটা একটা কঠিন দায়িত্ব, কারণ আমাদের সংস্কৃতিটা খুব খারাপ। আমরা স্বাধীনতার এই 54 বছরে আমরা একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি নাই। আওয়ামী লীগের যে উত্তরাধিকার আমরা বহন করতেছি, এবং অতীত বিএনপির কিছু কিছু এমপির বিরুদ্ধে অনেক দুর্নাম ছিল। আমরা প্রত্যাশা করি তারেক রহমান সাহেব ওদের ঠুটি চেপে ধরবেন। বুঝছেন, বঙ্গবন্ধু একটা কথা বলছিলেন যে আমার দেশে কিচ্ছু নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, আমি কয়েক বছর তোদেরকে খাইতে দিতে পারবো না। বাংলাদেশের মানুষ মেনে নিয়েছিল। যখন বাংলাদেশের মানুষ দেখলো তুমি খাইতে দিবা না পড়া তুমি খাইতেছ, 7 কোটি কম্বল আইসা সেই কম্বল পাওয়া যায় নাই, তখন বাংলাদেশের মানুষ খুব ধরছিল। খেয়াল করেন তো, ফলে বাংলাদেশের মানুষ কষ্ট স্বীকার করতে রাজি আছে যদি দেখে আপনি লুটপাট করেন না, আপনি সন্ত্রাস করেন না, আপনি গ্যাংস্টার তৈরি করেন নাই। এবং আমি প্রত্যাশা করি, আমি বিশ্বাসও করি, একটা অন্যরকম তারেক রহমানকে আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন। যে তারেক রহমান লন্ডন থেকে ফেরত এসেছেন, উনি অনেক শিক্ষায় শিক্ষিত, উনি অর্থনীতি সম্পর্কে প্রচুর লেখাপড়া তার আছে, পরিবেশ বিজ্ঞান সেই সম্পর্কে পড়ালেখা আছে ওনার। বাংলাদেশে এই যে আপনি 3টা কার্ড উনি নিয়ে আসছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আরো একটি কি কার্ড আছে, স্বাস্থ্য কার্ড, এই যে 3টা কার্ড নিয়ে আসছেন, এই 3টা কার্ড কিন্তু নির্বাচনের তুরুপের কাট হয়েছে। এই যে মানিকগঞ্জের ভাই বলল ওখানে অর্ধেক নারী ভোট ছিল, তাহলে বিএনপি জিতল কেমনে? নারী ভোট যদি না দেওয়া থাকে। ফলে এই যে ফ্যামিলি কার্ড উনি বলছেন নারীদের 2,500 টাকা দিবেন, 50 লাখ প্রথম বছর। এই যে এটা ওনার, এই যে এইটা কিন্তু বিএনপির কেউ জানে না, এটা কিন্তু লন্ডন বসে উনি তৈরি করেছেন। উনি এসে প্রথমে বলছেন আই হ্যাভ প্ল্যান। আমি বিশ্বাস করি উনার অনেক প্ল্যান আছে, অনেক, সেটা আপনি দেখতে পারবেন। এবং আমি এই বুক বেঁধে আছি, আমরা কিন্তু আজকে থেকেই বিএনপির সমালোচনা শুরু করব। সেই সমালোচনাটা ইতিবাচক সমালোচনা, একতরফা বিরুদ্ধে আনা। আমরা একটা ইতিবাচক সমালোচনা শুরু করব, এই জন্য যে আমার দেশটা যেন এগিয়ে যায়, বিএনপি যেন পথ না হারায়। জি, আমরা আরেকটা প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মতিউর রহমান চৌধুরী, মানব জীবনের প্রধান সম্পাদক, তিনি তার একটা আর্টিকেলে তিনি বলেছেন যে তারেক রহমান কি শুকতারা হয়ে জ্বলে উঠতে পারবেন কিনা। আমি বলতে চাই, তারেক রহমান কি শুকতারা হয়ে জ্বলে উঠতে পারবেন কিনা। তিনি নানা রকম বিশ্লেষণ দিয়ে তার ব্যাখ্যার মধ্যে বলবার চেষ্টা করেছেন তারেক রহমানকে শুকতারা হয়ে জ্বলবার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমার যে জায়গাটা, এটি আজকে বেশ কয়েকবার আলোচনা এনেছি, যে আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা ধরি, তিনি তো ছিলেন বাংলাদেশের সবচাইতে একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি। এর পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন না। জনগণের যে প্রত্যাশাটা সেটা সবাই মনে করে, সবাই ভাবে যে তারেক রহমান শুকতারা হয়তো জ্বলে উঠবেন, নিশ্চয়ই আশাবাদী হতে চায়। কিন্তু তিনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার
মতো সেরকম কি দেশকে পরিচালনা করতে পারবেন কিনা, বা তার চেয়ে তার একটু ভালোভাবে আচ্ছা, পরিচালনা আমি করতে আপনাকে এক কথায় বলে দিতে পারি, যে প্রত্যাশার কথা মতিউর রহমান চৌধুরী, উনি আমার শিক্ষক, পারবেন? জি জি। আমার সম্পাদক, আমি উনার হাত ধরে সাংবাদিকতায় আসছি। যে প্রত্যাশার কথা উনি বলছেন, বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশার কারণেই তারেক রহমানকে ভোট দিয়েছে। খেয়াল করবেন, জুলাইয়ের যারা অভ্যুত্থান করছে তাদের জোট কিন্তু ক্ষমতায় আসতে পারে নাই। 71 সালের মুক্তিযুদ্ধের পর 73 সালের ইলেকশনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে। তারেক রহমান এসেছেন কেন? 16 বছর লড়াইয়ে উনি ছিলেন। 16 বছরের যে লড়াই, এটা তার বিরামহীন লড়াই, এবং সেটা লন্ডনে বৈশা যে লড়াইটা করেছে, এই লড়াইটা একটা দীর্ঘ ক্লান্তিহীন লড়াই উনি করেছেন। আপনি কল্পনা করুন, যে লোকটার ভাই নাই, যে লোকটার মা নাই, যে লোকটার বাপ নাই, কিরকম দুঃসময় উনি কাটিয়েছেন। উনি যখন লন্ডন যায়, উনি এখনো বলেন ওনার উপরে যখন নির্যাতন হয়েছিল, শীতকালে ওনার মেরুদণ্ডেতে ওনার ব্যথা লাগে। লন্ডনে উনি থাকলেন, খালেদা জিয়া গৃহবন্দী, ওনার আপন ভাই, দুটি মাত্র ভাই, একটা ভাই অবহেলায়, রাষ্ট্রীয় অবহেলায় চিকিৎসা ঠিক মতো করতে পারে নাই, মালয়েশিয়াতে পড়েছে, মৃত্যুবরণ করছে। উনি যখন দেশে আসবেন, ওনার মা মৃত্যু শয্যায়। ওনার আসা আরো বিলম্ব হওয়ার হয়তো অনেকগুলা কারণ ছিল, কিছু বিলম্ব ওনার হয়েছে, নিরাপত্তা এবং অন্যান্য ইস্যু ছিল। উনি আসার পরে উনি নির্বাচনটা কিন্তু প্রথম 10 দিন করতে পারেননি, পরিকল্পনা ঠিক মতো করতে পারেন। যে পরিকল্পনা লন্ডন থেকে নিয়ে আসছেন, ওই পরিকল্পনাতে একটা ইলেকশন হয়েছে। কারণ উনি আসার পরে ওনার মা অসুস্থ, উনি কয়েকদিন হাসপাতাল আর বাসা ইত্যাদির মধ্যে ছিলেন। তারপরে ওনার মা চলে গেলেন। মুসলিম যে আমাদের যে সামাজিকতা, ইসলামের যেসব সামাজিকতা, এইসব সামাজিকতার মধ্যে উনি ব্যস্ত ছিলেন। ফলে উনি কিন্তু ইলেকশনের অনেকগুলো সময় ওনার নষ্ট হয়েছে। আপনার জামাত ইসলামী 5 মাস আগে থেকে নির্বাচনের মাঠে আছে। আজকে তারা ভালো ফলাফল করেছে, যেখানে তারা সর্বোচ্চ ভোট পেয়েছিল 91 সালে 18টি সিট পেয়েছিল। হ্যাঁ, সিট পেয়েছে, এবং 2001 সালে 17টি, 96 সালে 3টি, এবং আর একটা কোন সালে 1টি সিট পেয়েছে। সেই দল আজকে 3 ভাগ না, প্রায় 4 ভাগ বেশি আসন পেয়ে গেছে। এর কিছু কারণ ছিল। 5 মাস তারা নারীদেরকে, গ্রামের মহিলাদেরকে তারা কোরআনের তালিম শিক্ষার আওতার মধ্যে নিয়ে এসেছিল। আপনি খেয়াল করবেন, এগুলো নিয়ে আমার অনেকের সঙ্গে বিতর্ক হয়েছে, যে বাংলাদেশের 5টা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল বিজয় লাভ করছে কেন, তাহলে তো সব তরুণ তার সাথে, কেন সে হারবে? আমি একটা কথা বলছিলাম, আপনার অনুষ্ঠানেই বোধহয় একদিন বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ভোটের মধ্যে 32,000 ভোট পড়েছে, তার 3 ভাগের 1 ভাগ ভোট জামাত পেয়েছে, তার ভোট প্যানেল ভোট। 2 ভাগ ভোট কিন্তু জামাত শিবিরকে দেয় নাই, শিবিরকে দেয় নাই। আচ্ছা, ওখানে আর একটা বিজয়ের কারণ আছে। আমি যে কথাটা তুলেছিলাম, যে 5 মাস ধরে কোরআনের তালিম দিচ্ছে, 1500 টাকা করে ভাতা দিচ্ছিল, একটা সার্টিফিকেটও দিচ্ছে, কোরআন শিক্ষা সার্টিফিকেট। এইভাবে তারা তাদের এই গ্রামের মহিলাদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছিল। প্রথমে তারা কোরআন শিক্ষা, আল্লাহর কথা, ইসলামের কথা বলছে, তারপর আস্তে আস্তে করে যখন সহজ হয়ে গেছে, তখন তারা জামাতের কথা বলছে। কারণ তারা তখন এসে বলছে, ইসলামী জীবনধারায়
রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনা সম্ভব। যদিও তারা গ্রামে গিয়ে বলছে আল্লাহর আইন কায়েম করব, শরিয়া আইন কায়েম করব, বিদেশের সঙ্গে বৈঠক করার সময় বলছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমরা এই সংবিধান মেনে চলব। এরকম দ্বিচারিতা তাদেরকে ছিল, এটা ভোটের জন্যই করেছে তারা। শিবির আপনার বিশ্ববিদ্যালয়ের তাদের নানান ধরনের কার্যক্রম আছে, বাংলাদেশের বড় 2-3টা কোচিং সেন্টার তারা পরিচালনা করে। ঢাকা শহরে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায় যেখানে আছে তার জন্য অনেকগুলা, আপনি জানেন যে হলে সিট কম থাকে, তারা অনেকগুলা মেস পরিচালনা করে, বাসস্থানের ব্যবস্থা করে। এইভাবে তারা অনেক দূর এগিয়ে গেছে। বিএনপি ঠিক আছে জনগণের সমর্থনের উপরে। বিএনপি যদি মনে করে যে বিএনপি তার দলের উপরে এককভাবে ঠিক আছে, ভুল করবে। দল অনেক সময় লাইবিলিটি হয়ে যায়, আবার অনেক সময় দল এই দল একটা বিরাট সম্পদ হয়। কিভাবে লাইবিলিটি হয় আওয়ামী লীগ আমলে দেখেছেন। আর এই শক্তিকে কাজে লাগানোর মধ্য দিয়া একটা সম্পদ হয়। চায়নায় 500 কোটি, চায়নার লোক সংখ্যা 300 কোটি বা 400 কোটি। এই যে জনশক্তিকে চায়না কাজে লাগিয়েছে। আমরা একেবারে শেষ করছি, ফলে আমি শেষ করে ফেলি এই কথা বলে যে বাংলাদেশের মানুষের এক বুক আশা নিয়ে ওনার দিকে তাকায় আছে। 16 বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেন আর কখনো নষ্ট না হয়। এটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে 3 বার। ফলে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা বিএনপিকে করতে হবে। এবং ওই যে আমি বললাম সন্ত্রাস, দুর্নীতি পুরোটা মুক্ত করা যাবে না। আমাদের সমাজ যে কাঠামো, সমাজের যে অবস্থা, তার থেকে বাংলাদেশকে আপনি একদিনে ব্যস্তে নিয়ে যেতে পারবেন না। নিশ্চয়ই আপনি অনেক আশাবাদের কথা শুনিয়েছেন, অনেক বিষয় আমাদেরকে জানিয়েছেন, দেশের ফলাফলের পরিস্থিতি জানিয়েছেন, ফলাফল মেনে নেবার জন্য এই সংস্কৃতিতে আপনি বলেছেন যে জামায়াতে ইসলাম, এনসিপি তারা যে সংবাদ সম্মেলন করেছে, মোটা দাগে বড় কোনো অভিযোগ তারা এখন উত্থাপন করতে পারেনি। আমরা বিজয়ের মালা যারা পরবেন তাদের মুখে হাসি দেখবার অপেক্ষায় রয়েছে। হাসি তো নিশ্চয়ই ফুটেছে, তবে আমরা সরকার গঠনের অপেক্ষায় রয়েছি। আমরা আমাদের আয়োজনটা শেষ করতে চাচ্ছি। আমি এই কথা বলে শেষ করতে চাচ্ছি, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালাউদ্দিন, তিনি যে কথাটি বললেন সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে প্রেক্ষাপট, একটি অত্যন্ত গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সুতরাং বিএনপির কাছে জনগণের, সাধারণ মানুষের অনেক আশা ভরসার জায়গা রয়েছে এবং সেই আশা ভরসার জায়গায় বিএনপি অত্যন্ত তীক্ষ্ণতার সাথে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে খানিক আগে আমরা বলেছিলাম তিনি কি আসলে শুকতারার মতো জ্বলে উঠতে পারবেন কি না, আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি বিএনপি চেয়ারম্যান মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তিনি শুকতারার মতো জ্বলে উঠবেন। তিনি দেশের নেতৃত্ব দিবেন, দশের নেতৃত্ব দিবেন। বাংলাদেশের অগ্রযাত্রায় পতাকা, লাল সবুজের পতাকাকে ধরে তিনি সারা বিশ্বের বুকে প্রতিস্থাপন করবেন এবং 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাবেন। এই প্রত্যাশা রেখে জনাব সালাউদ্দিন আপনাকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যন্ত রেখে আমাদের এটিএন বাংলার সংবাদ স্টুডিওতে ফিরে যাচ্ছি। আবার সংবাদ স্টুডিওতে সংবাদের পর আমরা আবারও এফডিসি স্টুডিওতে ফিরে আসবো এই প্রত্যাশা রেখে আমাদের আয়োজন এই পর্যন্ত রেখে আমরা শেষ করছি।